সময়টা ১৯৮১ সালের মে মাস। এই লেখক তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দৈনিক দেশের জুনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতেন। সেদিন ছিল সম্ভবত ৩ মে ১৯৮১। দুপুরের দিকে এই লেখক এবং সিনিয়র সাংবাদিক কাজী মন্টু দুজনে মিলে রাজারবাগের শফিকুল গনি স্বপনের বাসায় গিয়ে উপস্থিত হলেন। শফিকুল গনি স্বপন হচ্ছেন বিখ্যাত রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার বড় ছেলে। প্রায়ই ওই বাসায় ভালো আড্ডা হতো, কারণ তিনি ছিলেন দারুণ আড্ডাবাজ। ওই আড্ডার এক পর্যায়ে সেখানে আকস্মিকভাবে উপস্থিত হলেন জিয়া ক্যাবিনেটের সবচেয়ে জুনিয়র মন্ত্রী নূর মোহাম্মদ খান। তখন তিনি সংস্কৃতি মন্ত্রী। সবার কাছে তিনি খান ভাই হিসেবে অধিক পরিচিত। পরে তিনি এরশাদের মন্ত্রী হয়েছিলেন, বর্তমানে বিএনপি নেতা। সেদিন তিনি অফিস থেকে সরাসরি ওই বাসায় এসেছিলেন। চেয়ার টেনে বসতে বসতে বললেন, প্রেসিডেন্ট অর্থাৎ জিয়াউর রহমান আজ আমাকে বলেছেন হাসিনা আসছে বলে কি ভয় পাচ্ছেন? এটা শুনে লেখক সহ ওই আড্ডায় উপস্থিত অন্যান্য সাংবাদিক কিছুটা অবাক হলেন। তাদের মনে হলো, তাহলে কি প্রেসিডেন্ট নিজেই ভয় পাচ্ছেন? এ ঘটনার ১৫ দিন পর অর্থাৎ ১৯ মে শেখ হাসিনা ভারতে স্বনির্বাসিত জীবনযাপন থেকে ঢাকায় প্রত্যাবর্তন করেন। বৈঠকের ১১ দিনের মাথায় ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সৈনিকের হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। জিয়াউর রহমান শহীদ হওয়ার পরপর শেখ হাসিনা আখাউড়া সীমান্ত দিয়ে আবারও ভারতে চলে যাওয়ার চেষ্টা করলে তৎকালীন বিডিআর সদস্যরা তাকে আটকে দেন। তাকে ভারতে যেতে দেয়া হয়নি। পরের ঘটনাবলী আরেক ইতিহাস। এই ইতিহাসের মূল কুশীলব হচ্ছেন ভারতের দেরাদুন প্রশিক্ষিত তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। তিনি কালক্ষেপণ না করে হাসপাতালে চিকিৎসাধীন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ করানোর কাজটি সম্পন্ন করা সহ সামরিক আদালতে বিদ্রোহী ঘাতকদের বিচার এবং দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে সহায়তা করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হন। এরপরই জেনারেল এরশাদের দেরাদুন খেলা শুরু হয়। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আস্থায় নিয়ে ৮২ সালের ২৪শে মার্চ দেশবাসীকে অবাক করে দিয়ে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসেন। এখানে বলে রাখা দরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রশিক্ষণের জন্য এরশাদকে পাঠাতে চেয়েছিল ব্রিটেনের অভিজাত মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে, কিন্তু এরশাদ ভারতের মিলিটারি একাডেমি দেরাদুনকেই বেছে নেন। যাই হোক, একটু ধীর স্থিরভাবে চিন্তা করে দেখুন, বিপুল ভোটে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে তার নির্বাচিত হওয়ার মাত্র ৩ মাসের মাথায় একটা ঠুনকো অভিযোগে ক্ষমতাচ্যুত করার ঘটনা ছিল সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ, যা এখন পর্যন্ত প্রবহমান। সে সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আবুল কাশেমের বাসা থেকে ইমদু নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। জেনারেল এরশাদ এই বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করে নেন। আসলে এরশাদ অনেক আগে থেকেই ক্ষমতা দখলের পরিকল্পনা করে আসছিলেন, আর সেটা কতটা পরিকল্পিত ছিল তা বোঝা যায় ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের সুমধুর সম্ভাষণ দেখে। সামরিক শাসনের নিন্দা না জানিয়ে আওয়ামী লীগের পত্রিকা হিসেবে পরিচিত দৈনিক বাংলার বাণীর হেডলাইন ছিল এভাবে, এক ফোঁটা রক্ত ঝরেনি। আর শেখ হাসিনা বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। ফলে তখন অনেকেই মনে করতে থাকেন এরশাদ ও শেখ হাসিনার মধ্যে কোনো গোপন সমঝোতার মধ্যে দিয়ে ৮২-র সামরিক অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল। ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় সেই সমঝোতার বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায়। ওই নির্বাচন বিএনপি বয়কট করলেও আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করে, কারণ এর মূল লক্ষ্য ছিল এরশাদকে বৈধতা দেয়া। আর সেই সময় থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যকার সম্পর্ক কতটা গভীরে প্রথিত ছিল তা বোঝা যায় ৯৬ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনের পরের ঘটনাবলীর মধ্য দিয়ে। তখন আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও সরকার গঠন করতে পারছিল না, কারণ সরকার গঠনের জন্য দরকার ছিল ১৫১ আসন, আর আওয়ামী লীগ ১৪৬টি আসন পেয়ে ধুঁকছিল। ঠিক সে সময় এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয় জাতীয় পার্টির সমর্থন নিয়ে। এখানে উল্লেখ করতে হয়, আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলের দলীয় জোট ও জামায়াতে ইসলামীর সমন্বয়ে পরিচালিত ব্যাপক আন্দোলনের মুখে বিএনপি সরকার পদত্যাগ করলেও ৯৬-এর নির্বাচনে ১১৬টি আসনে বিজয়ী হয়েছিল। আওয়ামী লীগ ১৪৬টি আসন লাভ করলেও বিএনপি সরকার গঠনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দেয়।
কারণ জাতীয় পার্টির প্রাপ্ত ৩২টি আসন এবং ইসলামী ঐক্যজোটের একজন, জাসদ রবের একজন ও স্বতন্ত্র একজন অর্থাৎ নির্বাচিত এই ৩ জন এমপি সমর্থন পেলে বিএনপি সরকার গঠন করতে পারত। জামাত ৩টি আসন লাভ করলেও আওয়ামী লীগের সহযোগী আন্দোলনকারী হওয়ায় এই হিসেবে রাখা হয়নি। এরকম একটা সংখ্যার হিসাব নিকাশের নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন ঘটনা প্রবাহ আরও জটিল হয়ে উঠেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল এইচ.এম. এরশাদের কারাবাসের কারণে। এরকম পরিস্থিতিতে একটি গোয়েন্দা সংস্থার প্রধান এই লেখককে জানালেন জেনারেল এরশাদ বিএনপিকে সরকার গঠন করতে লিখিত সমর্থন দিয়েছেন। এই গোয়েন্দা প্রধানের সঙ্গে তখন লেখকের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তাই নিশ্চিত হওয়া গিয়েছিল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আরও যে খবর বদ্ধমূল করে দিয়েছিল এই ধারণা, সেটা হচ্ছে এই ৩ এমপি সমর্থন। তখন দ্রুত সময় বয়ে যাচ্ছিল। বিএনপির দিক থেকে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটায় ঐতিহাসিক সম্পর্কের জের ধরে অতি দ্রুত আওয়ামী লীগ এরশাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। এরশাদ আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে দেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। আরেকটু পেছনে ৮৬ সালের নির্বাচনের পটভূমি পর্যালোচনা করলে পরিষ্কার হয়ে যাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্কের গভীরতা। ওই সময় প্রেসিডেন্ট এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই মর্মে হুমকি দেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে না এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মজার ব্যাপার হচ্ছে, এরশাদের হুমকির একদিন কিংবা দুদিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত এক জনসভায় আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু এরশাদের ভাষণের পরের দিন তিনি এবং তার ১৫ দলীয় জোট সবার আগে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে। লেখকের স্পষ্ট মনে আছে, সিনিয়র জুনিয়র রিপোর্টার সবাই দল বেঁধে ধানমন্ডি ৩২-এর বাড়িতে উপস্থিত হয়েছিলেন ১৫ দলের সেই সভা রিপোর্ট করার জন্য। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি তখন হয়ে উঠেছিল একজন মিলিটারি একনায়ককে বৈধতা প্রদানের উৎসব কেন্দ্রে। সাংবাদিকরা বন্ধ জানালায় কান পেতে শুনছিলেন নির্বাচনে যাওয়ার কথাগুলো। হঠাৎ শোনা গেল এক সময়ের কমিউনিস্ট নেতা কমরেড তোয়াহা ভাই জোর গলায় বলছেন, এখনই নির্বাচনে যেতে হবে মা হাসিনা। তোয়াহা ভাইয়ের মায়ের নাম ছিল হাসিনা বানু, সে কারণে তিনি শেখ হাসিনা বলে সম্বোধন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। যাই হোক, অবশেষে ১৫ দলীয় জোট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। মূলত এটা ছিল এরশাদের সামরিক অভ্যুত্থানের নীল নকশার ধারাবাহিকতা। এখন পাঠক বলুন, পাকিস্তান আমলে একসময় যে ৩২ নম্বর ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়ে গেল নিষ্ঠুর নিপীড়কমূলক একদলীয় শাসনের কেন্দ্র। আবার ৮৬ সালে সেই ৩২ নম্বর পরিণত হয় সামরিক একনায়ক শাসকের সহযোগীদের বৈঠকখানা। অন্যদিকে সেদিন বিএনপির নেতৃত্বাধীন ৭ দলের বৈঠক চলছিল ধানমন্ডির ৬ নম্বর রোডের ব্যারিস্টার নাজমুল হুদার বাড়িতে। ১৫ দলের সিদ্ধান্ত শুনে ওখানে উপস্থিত হন সাংবাদিকরা। সেখানে এই লেখক ছাড়াও বিখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ও আব্দুর রহিম ছিলেন। তখন গিয়াস কামাল চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থায় এবং আব্দুর রহিম বাংলাদেশ অবজারভারে নিউজ এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তারা আজ আর আমাদের মাঝে নেই। ওখানে যাওয়ার পর সবাই উৎসুক দৃষ্টিতে সাংবাদিকদের দিকে তাকালেন। কোনো কিছু জিজ্ঞেস করার আগেই এই লেখক বলে উঠলেন, ১৫ দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ৭ দলের নির্বাচনে যাওয়া ঠিক হবে না। তখন খালেদা জিয়া প্রশ্ন করে বললেন, কেন ঠিক হবে না? উত্তরে এই লেখক বললেন, ম্যাডাম, এটা হবে একটা নীল নকশার নির্বাচন। আওয়ামী লীগ হবে প্রধান বিরোধী দল, বিএনপি তৃতীয়। গিয়াস কামাল চৌধুরী ও আব্দুর রহিম এই লেখককে সমর্থন জানালেন। পরে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়। এক্ষেত্রে একটা মজার বিষয় ঘটে গেছে, সেটা হলো যে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে সামরিক আইনের প্রোডাক্ট বলে সমালোচনা করত, সেই আওয়ামী লীগ এরশাদের সামরিক একনায়কতন্ত্রকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল, আর বিএনপি গণতন্ত্রকে সমুন্নত রাখতে এরশাদের পাতানো নির্বাচন বয়কট করল। তারপর থেকে রাতের ভোট, বিনা ভোট সহ সব নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিয়ে আসছে জাতীয় পার্টি। এখন নিশ্চিতভাবেই বলা যায়, ভারত, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পরিপূরক শক্তি।